হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলছি সুজুমে বলে ছবিটাকে নিয়ে। তো দেখুন, এটা এই যে ডিজাস্টার ট্রিলজি রয়েছে মাকাটো শিনকাইয়ের, সেটারই আর কি থার্ড পার্ট 2022 সালে মুক্তি পেয়েছিল। আমি ছবিটা সেই সময় দেখিনি, আমি অ্যানিমি তো অত রেগুলার বেসিসে ফলো করি না। এই ছবিটা র্যান্ডামলি আমার অনলাইন ঘাটতে ঘাটতে সামনে এলো আর কি, এবং হিন্দি ডাবিংও পেয়ে গেলাম। 2 ঘন্টা রান টাইমের ছবি, তো আমি দেখলাম আর কি ফাইনালি ছবিটা। এবং এর আগে ওয়েদারিং উইথ ইউ তখন আমি হলে গিয়ে দেখেছিলাম, সেই সময় রিভিউ করেছিলাম কারণ অনেক রিকোয়েস্ট ইত্যাদি এসেছিল। আর ইয়োর নেম তো আমি দেখেছি। তো এটা আর কি থার্ড পার্ট বলা যেতে পারে ডিজাস্টার ট্রিলজি। থিমেটিক্যাল সিমিলারিটি রয়েছে কোথাও একটা। ছবিটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, খুব ইমোশনাল ছবি। ঠিক আছে, এই ছবিটার মধ্যেও আগের ছবিগুলোর মতোই যে এলিমেন্টস গুলো মাকাটো শিনকাই ব্যবহার করে থাকে সেটা রয়েছে। একটা রোমান্টিক একটা অ্যাঙ্গেল রয়েছে, একটা ফ্যান্টাসি রয়েছে। ঠিক আছে, ফ্যান্টাসিটা বেসিক্যালি হচ্ছে জাপান একটা টাইমে প্রচন্ড স্পিরিচুয়াল ছিল, যদি আপনারা ওল্ড জাপানের ব্যাপারে পড়েন সেইটা, এবং মডার্ন যে টেকনোলজিওয়ালা জাপান, সেই দুটোর ককটেল কোথাও গিয়ে একটা তার গল্পের মধ্যে দেখতে পাওয়া যেত। সেই লেভেল একটা ফ্যান্টাসিটা অপারেট করে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি। তার সাথে রোম্যান্স তো রয়েছে, তার সাথে ইমোশনস রয়েছে। এবং কোথাও গিয়ে এই 2011 সালে যে ভূমিকম্প হয়েছিল, তারপরে সুনামি হয়েছিল, প্লাস একটা নিউক্লিয়ার প্লান্ট উড়ে গেছিল, আমরা সেই সময় স্কুলে পড়তাম, সেই সময় দেখেছিলাম আর কি ওই ব্যাপারটা। তো সেইটাকে কোথাও গিয়ে একটা কল ব্যাক করে ব্যাপারটাকে করা হয়েছে। এবং এই মুহূর্তে জাপানের যে পপুলেশন সেটা যেহেতু এজেড হয়ে যাচ্ছে, এবং তাই জন্য প্রচুর বাড়ি ঘর, প্রচুর এরকম জায়গা আছে যেগুলো ভ্যাকেন্ট পড়ে থাকছে। তো সেইগুলোর উপর একটা কমেন্ট্রি কোথাও, তো সোশ্যাল কমেন্ট্রিও কিন্তু রয়েছে গোটা ছবি জুড়ে আর কি। একদম টু দ্য পয়েন্ট চলে। দেখুন, একটা অ্যানিমেশনের কাজ খুবই ভালো, মানে সেটা দারুণ আর কি। প্রত্যেকটা ফ্রেম প্রিন্টিং এর মতো, মানে জাপানিজ অ্যানিমেশন এবং মাকাটো শিনকাই পার্টিকুলারলি যদি ওনার অ্যানিমেশন, ওনার যে মিউজিকের ইউজ, উনি যেভাবে ইমোশনস গুলোকে ওয়ার্ক করেন সেগুলো দারুণ। তো পুরো এঙ্গেজিং, টু দ্য পয়েন্ট চলে। প্রথম মোমেন্ট থেকেই গল্পের মধ্যে ঢুকে যায়। গল্পের মধ্যে আমরা সুজুমেকে দেখতে পাই যে একজন 17 বছরের মেয়ে, তার মা মারা গেছে, ওই ডিজাস্টারটাতেই মারা গেছিল। এখন নিজের আন্টির সাথে থাকে। এবার সে একটা লোকের সাথে দেখা হচ্ছে যার পার্টিকুলার একটা কাজ রয়েছে, কিছু গেটকে বন্ধ করা, যেটা থেকে কিছু বম্বস বেরিয়ে আসবে যারা আর্থকুয়েক ক্রিয়েট করে দেবে। এবার কিভাবে ওকে, ওই ছেলেটাকে হেল্প করতে শুরু করে এবং তারপরে একটা জার্নি শুরু হয়ে যায়, সেটা আর কি আমরা দেখতে পাই আর কি। এবার এখানে কোভিড-19-এরও কথা কিন্তু বলা হয়েছে। আমি কেন বলছি, বিকজ মাকাটো শিনকাই এই ছবিটাকে যে সময় ডেভেলপ করেছে 2020 সালে 21 সালে, সেই সময় কোভিড চলছিল এবং সেই সময় লোকে বাড়ির মধ্যে বসে গেছিল, বেরোতে পারছিল না। তো তাই জন্য এখানে যে প্রোটাগনিস্টের চরিত্র, মানে যে ছেলেটি, সে কিন্তু ছবির ম্যাক্সিমাম পোর্শন জুড়ে একটা চিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো মানুষ সেই সময় যে বাড়ির মধ্যে একটা বদ্ধ হয়ে গিয়ে একটা ওরকম নিজেকে মানে স্ট্যান্ড স্টিল মনে করছিল, তো সেই ব্যাপারটা গল্পের মধ্যে আসে। এখন যখন আমি 2025-এ দাঁড়িয়ে দেখছি, তখন আমি ওই ব্যাপারটা ফিল করতে পারছি যে কেন ওই চিয়ারের রিপ্রেজেন্টেশনটা করা হয়েছে। ওটাও আমার বেশ ভালো লেগেছে। এখানে না একটা রিয়েলম টাইপের দেখিয়েছে, যেটা মানে ওই দরজাগুলো যেগুলোকে বন্ধ করার কাজ করে, যেখান থেকে ওয়ার্মটা বেরিয়ে আসবে, তো সেই ওয়ার্মটা যেখানে এক্সিস্ট করে, সেই যে রিয়েলমটা একটা দেখিয়েছে, সেইটাকে যেভাবে দেখিয়েছে, সেখানে ওর যে ড্রিমের মধ্যে দেখতে পায় এবং একটা পয়েন্টের পরবর্তীতে ও নিজের পাস্টের সাথে আর কি মুখোমুখি হচ্ছে, সেই যে ব্যাপারগুলোকে যেহেতু ইন্টারেস্টিংলি দেখিয়েছে। ঠিক আছে, কারণ এই ডিরেক্টরের গল্পের মধ্যে টাইমটাকে না উনি বিশালভাবে খেলেন, টাইম নিয়ে, বিভিন্ন টাইম লাইন্স ইত্যাদি নিয়ে। তো সেটা আর কি এখানে উনি করেছেন, এবং সেটা যখন আসে ছবির মধ্যে একদম শেষের দিকে গিয়ে, মানে ওর ব্যাপারটা ক্লিয়ার হয় যে ও কি ড্রিমস ইত্যাদি দেখতো, সেখানটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। মানে ওখানে আমরা ক্লোজারও পাই ক্যারেক্টারটা, মানে একটা ক্যারেক্টার তো প্রোগ্রেশন থাকে, ক্যারেক্টার যখন সিনেমার প্রথমে শুরু হচ্ছে, তার তো একটা গ্রোথ থাকবে, সে যা যা এক্সপিরিয়েন্স করছে সেই অনুযায়ী তার মধ্যে তো একটা পরিবর্তন আসবে। সেইটা একটা পুরো ফুল ক্লোজার পায় ওই শেষে গিয়ে, সেটা দেখতে কিন্তু দারুণ লেগেছে। এখন আমি জানি যারা অ্যানিমি লাভার্স তারা এই ডিরেক্টরের বিশাল বড় ফ্যান, এই ডিরেক্টরের সব ছবি বিশাল হিউজ বক্স অফিসে কালেকশনও করেছে, এবং এই ছবিটা সেই সময় ইন্ডিয়াতেও মুক্তি পেয়েছিল। তো যাই হোক, এইগুলো তো যারা অ্যানিমি লাভার্স আছে তারা অলরেডি সবাই দেখে ফেলেছেন। আমি এই রেকমেন্ডেশনটা করছি হচ্ছে যারা অ্যানিমি দেখেন না, আমার মতোই আর কি মাঝে সাঝে কিছু দেখেন, কনজিউম করেন, তো তাদের জন্য আপনারা কিন্তু পারলে এই ছবিটা অবশ্যই দেখুন। ছবিটা কিন্তু খুবই ভালো হয়েছে, এবং পারলে এই ডিজাস্টার ট্রিলজি 3টে অ্যানিমি দেখুন। আচ্ছা, আমি জানি এরপরে কমেন্ট সেকশনে প্রচুর লোকে কমেন্ট করবে এই অ্যানিমি দেখো, ওই অ্যানিমি দেখো, ওই সিরিজ দেখো। আমার দেখা হয় না সিরিয়াসলি। আমি কিছু সিলেক্টিভ জিনিসপত্র যেগুলো আমার ইন্টারেস্ট লাগে বা হঠাৎ করে র্যান্ডামলি পেয়ে গেলাম, দেখতে শুরু করলাম, ভালো লাগলো, আমি সেগুলোই দেখি। যেমন ডেথ নোট আমার দেখা, কিছু কিছু পার্টিকুলার অ্যানিমে আমার ভালো লেগেছে এবং সেগুলো আমি দেখি আর কি, রেগুলার বেসিসে ফলো করি। বাট সব আমার পক্ষে দেখা সম্ভব হয় না। আমি ওরকমভাবে মানে একদম সবই দেখে যাচ্ছি, যা যা বেরোচ্ছে একদম আপ টু ডেট থাকছি, সেটা আমার ওই বয়সটাও নেই। মানে বয়সটা নেই, মানে একটা হয় না আপনার কোনো জিনিসে ইন্টারেস্ট জাগার একটা বয়স থাকে, আমার এটা কিছুতেই আসে না আর কি। তো আমার যেগুলো র্যান্ডামলি আমি দেখতে পাই, আমি সেগুলোই দেখে রিভিউ করবো এর ফিউচারেও। আমি জানি অনেকে কমেন্ট সেকশন অনেক কিছু মানে রেকমেন্ড করতে থাকে, বাট আমার পক্ষে দেখা সম্ভব হয় না। সো এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট গাইস। আপনাদের কি এক্সপিরিয়েন্স সুজুমে অ্যানিমেটাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।